22 বছর পরে রংপুরে তারেক রহমান বক্তব্য রাখবেন কালেক্টরেট মাঠের নির্বাচনী জনসভায়। জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত। ক্ষমতায় গেলে ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস জামায়াত আমিরের। দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি। যোগ দিচ্ছেন কুমিল্লার লাকসামের নির্বাচনী জনসভায়। এবং ছুটির দিনে দেশজুড়ে ভোটের মাঠে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি। শহরের অলিগলি থেকে গ্রামগঞ্জে চলছে নির্বাচনী প্রচারণা। স্বাগত এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান। দীর্ঘ প্রায় 2 যুগ পর রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ পর যোগ দেবেন শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠ নির্বাচনী জনসভায়। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ মাঠ। কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, নির্বাচনী জনসভা ঘিরে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন এবং কি বলছেন তারা? আপনি জানেন যে ইতিমধ্যেই তারেক রহমান শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন, যেখানে পীরগঞ্জে তার বাড়িতে, এবং এরপরেই তিনি যদি এখনও আবু সাইদের বাসা থেকে মাত্রই রওনা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই ধারণা করা হচ্ছে যে তিনি রংপুরে যে কালেক্টর ঈদগাহ মাঠ এখানে এসে পৌঁছাবেন। আমরা সকাল থেকে এখানে আর খোঁজ খবর রাখছিলাম এবং ধীরে ধীরে আমরা দেখছি যে যতই বেলা গড়িয়েছে ততই বিএনপির কর্মী সমর্থকরা বা এই অঞ্চলে যারা বিএনপির ভোটার রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন তারাও এখানে এসেছেন। এবং এই মুহূর্তে যেহেতু মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ আগেই, পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে, এবং তারা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন এবং তারা প্রত্যাশা করছেন যে তারেক রহমান এই যে সুবিধা বঞ্চিত উত্তরাঞ্চল, সবসময় বলা হচ্ছে যে নানানভাবে নাগরিক সুবিধার উত্তরাঞ্চলের জন্য তারেক রহমান নতুন করে বার্তা দিবেন এবং তার দল যদি সরকার গঠন করতে পারে তাহলে উত্তরাঞ্চল মানুষের ভাগ্য উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিবেন। তার মধ্যে এখানকার মানুষেরা প্রত্যাশা করছেন, যেহেতু তিস্তা মহাপরিকল্পনা দীর্ঘদিনের, এই রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে 8 জেলার মানুষের দাবি। এছাড়াও এটিকে এশিয়ান হাইওয়ে করা ছাড়াও আমরা দেখি যে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন, সেখানে শহীদ আবু সাইদের নামে রংপুরে বড় কোনো প্রশাসনিক প্রতিষ্ঠান এখানে তৈরি করবেন বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন, সেই দাবিটিও আমরা দেখছি এখানে নেতাকর্মীরা জানাচ্ছিলেন এবং যারা এখানকার ভোটার আছেন তারা জানাচ্ছিলেন। পাশাপাশি আজকে তারেক রহমান যখন এখানে আসবেন, ইতিমধ্যেই এই রংপুর অঞ্চলের বিভিন্ন নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এখানে এসেছেন এবং শুরুতে যেটি বলছিলাম যে 8টি জেলার নেতাকর্মীরা এখানে আসবেন। পাশাপাশি এই 8 জেলায় 23টি সংসদীয় আসন রয়েছে। বিএনপি মনোনীত প্রার্থীরা এবং বিএনপি মনোনীত একজন জোট প্রার্থী এখানে রয়েছে। আমরা দেখছি এই 33 জন সংসদ সদস্যকে জনগণের সামনে এবং বিএনপি নেতাকর্মীদের সামনে পরিচয় করে দিবেন, তাদের পক্ষে তারেক রহমান ভোট চাইবেন এবং নির্বাচন যাতে ঐক্যবদ্ধভাবে বিএনপি দল হিসেবে করতে পারে সেই বার্তাটি এখানে দিবেন। পাশাপাশি এই অঞ্চলে বিএনপিকে সুসংহত করার জন্য সাংগঠনিক দিক নির্দেশনাও দিবেন বলেও এখানে যারা আসছেন নেতাকর্মীরা তারা মনে করছেন। এবং তারেক রহমানের এই জনসভা ঘিরে পুরো মাঠ জুড়ে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা দেখেছি স্বভাবতই যে এখানে 3টি জোন করা হয়েছে, রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন। আমরা যেখানে দাঁড়িয়ে এখন কথা বলছি, যিনি মঞ্চের ঠিক সামনে, এটি রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে সাদা পোশাকে যারা গোয়েন্দা সদস্যরা রয়েছে তারা সহ বিজিবি সদস্যরা, পুলিশ সদস্যরা সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সমন্বয় করে এখানে তার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। পাশাপাশি তারেক রহমানের যে ব্যক্তিগত নিরাপত্তা দল রয়েছে সিএসএফ, তারাও এখানে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। এখানে ডগ স্কোয়াড দিয়ে যে এখানে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি আছে কিনা সেগুলো যাচাই বাছাই করা হয়েছে। কর্মীরা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, যেটি বলছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে তাদের যে সমাগম সেটি বেড়েছে এবং তারা এখনও আমরা দেখছি কিছুক্ষণ পর পর স্লোগান দিচ্ছে তাদের দলের নামে, তাদের প্রতীকের নামে। এবং এই মানুষ বা এই বিএনপির কর্মী সমর্থকরা তারা অপেক্ষা করছেন মূলত তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। সেই অপেক্ষার পুরো হয়তো বা ঘণ্টাখানেকের মধ্যে পুরো বলে তারা মনে করছেন। এই ছিল এখন পর্যন্ত রংপুর কালেক্টরের ঈদগাহ মাঠ থেকে তারেক রহমানের জনসভার সবশেষ লাইভা। জাওয়াদ যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে রংপুর থেকে।
এর আগে বগুড়া সফরের দ্বিতীয় দিনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, সবার জন্য মর্যাদা সম্পন্ন দেশ গড়তে চায় বিএনপি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের রয়েছে অসাধারণ প্রতিভা, তারাও সমাজের অংশ, তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে। মর্যাদা সম্পন্ন বাংলাদেশ করতে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় ডাক্তার জোবায়দা রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাতে বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পরে অতিথিরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে তারেক রহমান বগুড়া সেন্ট্রাল বায়তুর রহমান মসজিদে জুমার নামাজ আদায় করেন। এরপরে বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে মোকামতলায় এক পথসভায় তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে বগুড়ার মানুষ প্রমাণ করবে বগুড়া বিএনপির শুধু ঘাঁটি নয়, বরং শক্ত ঘাঁটি। তিনি বগুড়ার উন্নয়নে অতীতের অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ারও প্রতিশ্রুতি দেন। মানিক শীল যতবার দেশ পরিচালনা করেছে, আমরা চেষ্টা করেছি আমাদের সর্বশক্তি দিয়ে এলাকার উন্নয়ন করার জন্য। আমাদের সেই সকল অনেক কাজ এখনো আপনাদের এলাকায় ছিন্ন বহন করছে, আরো অনেক কাজ বাকি আছে। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে নির্বাচন, এই বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, সারা বাংলাদেশ জানে। এবার আপনাদেরকে বগুড়ার জনগণের কাছে আমাদের দাবি, বগুড়ার জনগণ আগামী 12 তারিখে প্রমাণ করে দেখাবে যে বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি না, বগুড়ার মাটি হচ্ছে বিএনপির শক্ত ঘাঁটি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রংপুর সফর শুরু করলেন জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে। আরো জানাতে আবু সাইদের সমাধিস্থল রংপুরের পীরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, আবু সাইদের সমাধিস্থলে তারেক রহমানের কার্যক্রম সম্পর্কে জানাবেন। কথা মন দিয়ে শুনছেন, একদিকে আবু সাইদের বাবা এবং আরেকদিকে আবু সাইদের মাকে পাশে বসে উনি মাঝখানে বসে আসলে তাদের সঙ্গে কথা বলছেন। এই অঞ্চলের মানুষের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে আবু সাইদ যেভাবে একটা নিপাট ভদ্র ছেলে, মেধাবী ছেলে, ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী, সে পড়াশোনা শেষ করে তারও এরকম বড় স্বপ্ন নিশ্চয়ই ছিল, সে অনেক জীবনে বড় হয়ে পরিবারের হাল ধরবে, কিন্তু সে পরিবারের হাল ধরার স্বপ্ন দেখা একটি ছেলে পুরো দেশের হাল ধরে আসলে একটি দেশকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিকে নিয়ে গিয়েছে। তার এই ত্যাগ নিশ্চয়ই বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে এবং জুলাই পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে দাবি উঠেছে, সাম্য ভ্রাতৃত্বের বাংলাদেশ বিনির্মাণের যে দাবি উঠেছে, রাজনৈতিক সংস্কৃতি সৌহার্দ্যপূর্ণ করবার যে দাবি উঠেছে, সেটি নিশ্চয়ই আবু সাইদের এই ত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেটি নিশ্চয়ই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো স্মরণে রাখবে বলে এই অঞ্চলের মানুষ প্রত্যাশা করে। আমরা দেখছি বেশ খানিকক্ষণ হয়ে গেছে, 10 মিনিটেরও বেশি সময় ধরে এখানে তিনি অপেক্ষা করছেন, বসে আছেন, তিনি কথা বলছেন পরিবারের সদস্যদের সঙ্গে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানে উপস্থিত রয়েছেন, যে বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিল শহীদ আবু সাইদ, সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমরা দেখতে পাচ্ছি, তিনি দাঁড়িয়ে আছেন, তিনি কথা বলছেন, তারেক রহমানের কথাও শুনছেন। এই মুহূর্তে একটি আসলে একটা মানে বাড়ির যে উঠোন বৈঠক যেরকম হয়, সেই রকমের একটি উঠোন বৈঠকে আসলে বসে বিএনপি চেয়ারম্যান আবু সাইদের পরিবারের সদস্যদের কথাগুলো শুনছেন এবং তিনি এটি আসলে শুনবার চেষ্টা করছেন, সেটি তিনি আমলে নিয়ে এই অঞ্চলের মানুষের জন্য তার সিদ্ধান্তের কথাগুলো জানাবেন, সেটি কিন্তু প্রত্যাশা করাই যায়। আজকে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সকাল থেকেই ছিল, দুপুর থেকে এখানে আসলে তারা অপেক্ষা করছিলেন, তারা এখানকার নিরাপত্তা বেষ্টনী তৈরি করে তারেক রহমানের আগমনকে নির্বিঘ্ন করবার যে চেষ্টা, সেটি তারা অনেকক্ষণ যাবত করছেন এবং এই চেষ্টায় তারা সফল হয়েছেন, কারণ অনেক মানুষ আসলে উৎসুক মানুষ অপেক্ষা করছিল তারেক রহমানকে দেখবার জন্য। রাস্তার দুধারে দাঁড়িয়ে তারা অভিবাদনের হাত নেড়ে অভিবাদনের যে জবাব, সেটি দেবার জন্য তারা অপেক্ষা করছিলেন এবং সেই জবাব দেওয়ার যে চেষ্টা সেটি তারা করেছেন, সেটি অনেকেই সফল হয়েছেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে শৃঙ্খলা,
সেটিও আমরা দেখেছি, সেটিও আসলে লক্ষ্য করার মতো। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তিনি এখানে এসেছেন, নির্বিঘ্নে এসেছেন, কবর জিয়ারত করেছেন, তিনি পরিবারের সঙ্গে কথা বলছেন, মত বিনিময় করছেন এবং এখান থেকে তিনি রংপুরের দিকে রওনা হবেন। এখানকার নেতাকর্মীরা কিন্তু আরও একটি পাশেই একটি মাঠ রয়েছে, মাদ্রাসার মাঠ, সেখানেও অনেক নেতাকর্মী অপেক্ষা করছেন। তারা আশা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখান থেকে আসলে সেই মাদ্রাসা মাঠে যাবেন, সেখানেও তাদের জন্য দু চার কথা বলবেন, এমন আশা নিয়ে তারা বসে আছেন। তবে তারেক রহমানের সফরসূচি, সেখানে আসলে সেই সমাবেশে বক্তব্য দেবার কথা না থাকলেও তিনি ওখানকার উৎসুক নেতাকর্মীদের জন্য সেখানে যাবেন কিনা সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে রংপুর থেকে যুক্ত হয়েছিলেন মোকাররম হোসাইন। আগামী 12 ফেব্রুয়ারি দেশের মানুষ অতীতের বস্তা পচা রাজনীতি প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ফেনীর জেলার পাইলট স্কুল মাঠে সমাবেশে তিনি আরো বলেন, ক্ষমতায় গেলে বাঁধ নির্মাণ করে ফেনীতে বন্যা নিরসন করা হবে। পরে নোয়াখালীতে সমাবেশে জামায়াত আমির বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ তাদের দল। এরপর লক্ষ্মীপুরে জনসভায় যোগ দেন দেশে কুমিল্লার লাকসামের পথে জামায়াত আমির। বিস্তারিত জানাবেন ফরহাদ বিন নূর। স্লোগানে মুখর লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ভোটের অধিকার থেকে বঞ্চিত মানুষের এই উচ্ছ্বাসই বলে দিচ্ছে আসন্ন নির্বাচনে ভোট দিতে তারা কতটা মুখিয়ে আছে। শুক্রবার জুমার নামাজের পর জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে পৌঁছান নেতাকর্মীরা। মুহূর্তেই কানায় কানায় ভরে ওঠে মাঠ। লক্ষ্মীপুরের 4টি আসনের মধ্যে 3টিতে জামায়াত এবং 1টিতে এনসিপির প্রার্থী। তাদের সবার জন্যই ভোট চাইলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় অভিযোগ করেন, যারা একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, অন্যদিকে তারাই নারীদের উপর নির্যাতন চালাচ্ছে। এক সময় যারা মজলুম ছিলেন তারা কেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন আমরা বুঝতে পারি না। জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। তারা এদেশের নাগরিক, তাদের অধিকার আছে ভোট চাওয়ার, তাদের অধিকার আছে তাদের আদর্শ নিয়ে ভোটারদের কাছে যাওয়ার। আপনি আপনার আদর্শ নিয়ে যান, আপনি চান, আমরা বাধা দেব না। আপনারা একদিকে বলছেন মায়েদের হাতে আপনারা দিবেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে সেই মায়ের গায়েই দিচ্ছেন আপনারা হাত। এর আগে নোয়াখালী জেলা স্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেন জামায়াত সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। সকল সন্ত্রাস, সকল চাঁদাবাজ, আওয়ামী লীগ আর বিএনপি একাকার হয়ে গেছে। নোয়াখালীর সমাবেশে ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দেন, ক্ষমতায় গেলে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করা হবে। দুর্নীতি, চাঁদাবাজি এবং দুঃশাসন মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সারা দেশে ন্যায় ও ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনাদের এই 6টা দাবি আমি বুঝতে পারলাম যে নোয়াখালীবাসীর প্রাণের দাবি। দোয়া করবেন, কথা দিচ্ছি আপনাদের সাথে বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমরা সব দাবি কবুল করে নিলাম ইনশাআল্লাহ। নোয়াখালীর এই গণসমাবেশ থেকে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে এ অঞ্চলের মানুষের সমর্থন চান জামায়াতের আমির সহ 11 দলের শীর্ষ নেতারা এবং একই সঙ্গে গণভোটে হ্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বানও জানান তারা। এর আগেও সকালে ফেনীতে 11 দলীয় জোটের সমাবেশে জামায়াতের আমির দাবি করেন, আগামী 12 তারিখ দেশের মানুষ অতীতের বস্তা পচা রাজনীতি প্রত্যাখ্যান করবে। এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। জামায়াতের আমির তার নির্বাচনী জনসভাগুলোতে এভাবেই 11 দলের পক্ষে ভোট চাইছেন। দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন তিনি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে জনসভাস্থল থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, একটি জনসভার বিস্তারিত জানাবেন, সেখানে সমাগম কেমন দেখছেন বলবেন। কুমিল্লার লাকসামে যে স্টেডিয়ামে জামায়াত ইসলামী নির্বাচনী সমাবেশ চলছে, সেখানে ইতিমধ্যে
আমিরে জামাত বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ইতোমধ্যে এসে পৌঁছেছেন। একই সঙ্গে তার মঞ্চে উপস্থিত রয়েছেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ, একই সঙ্গে ডাকসুর বিপি সাদিক কায়েমও রয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় এবং স্থানীয় 11 দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা দেখেছি দুপুরের পর থেকেই লাকসামের যেই স্টেডিয়ামটি রয়েছে এটি কানায় কানায় পূর্ণ হতে শুরু করেছে। এরপরে বর্তমান পরিস্থিতি হচ্ছে স্টেডিয়ামটি পরিপূর্ণ হয়ে তার আশপাশে যে সড়কগুলো রয়েছে সেগুলো মানুষেই পরিণত হয়েছে। এখানকার যারা কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন তারা বলছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন, ভোটের দিন দাঁড়িপাল্লা মার্কায় মানুষ ভোট দিয়ে জামায়াতকে জয়যুক্ত করবেন এবং ক্ষমতা আসার জন্য সহযোগিতা করবেন। তারা বলছেন যে এই যে দাঁড়িপাল্লা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল, এই প্রতীকে মানুষ ভোট দেওয়ার জন্য অনেক নানান নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন গত 17 বছর। আগামী 12 তারিখের জন্যই তারা প্রস্তুত রয়েছেন। ইতোমধ্যে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ পরেই আমির জামাত তিনি তার বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য দেবেন। এখানে মূলত হচ্ছে কুমিল্লা 9 আসনের লাকসাম, মনোহরগঞ্জ এবং কুমিল্লা 10 নাঙ্গলকোট এবং লালমাই আসনের যিনি প্রার্থী রয়েছেন তাদের জন্য ভোট চাওয়া হচ্ছে। কারণ হচ্ছে এটি বিএনপির আসন হিসাবে পরিচিত। কুমিল্লা 9 এবং 10 আসনে এর আগে সবচেয়ে বেশি জয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থীরাই। তবে এবার তাদের প্রত্যাশা, জামায়াত নেতৃবৃন্দের প্রত্যাশা হচ্ছে যে এবারের নির্বাচনে এই 2 আসন তাদের প্রার্থীরা জয়ী হবে। কারণ হচ্ছে এই 2 আসনের নেতাকর্মী এবং কুমিল্লা পার্শ্ববর্তী যে 11 নং আসন রয়েছে, কুমিল্লা 11, 14 গ্রাম, এগুলোর মানুষ নেতাকর্মীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন এবং নানান নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে সাদিক কায়েম তিনি বক্তব্য রাখছেন। পরবর্তীতেই হাসনাত আবদুল্লাহর বক্তব্য শেষেই ডাক্তার শফিকুর রহমান জামায়াত ইসলামীর আমির তিনি বক্তব্য দিবেন। তো এ ছিল কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন মাসুদ আলম। চট্টগ্রামে শুক্রবার ছুটির দিনে জমে উঠেছে প্রচারণা। জুমার নামাজের পরপরই মিছিল ও গণসংযোগ করেন প্রার্থীরা। এছাড়া বিকেলেই গণসংযোগ নির্বাচনী ব্যস্ততা রয়েছে প্রার্থীদের। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, প্রচারণা কেমন দেখছেন এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন প্রার্থীরা? মিম, আজ যেহেতু ছুটির দিন এবং বিশেষ করে জুমাবার, যে কারণে জুমার নামাজটাকে কিন্তু প্রার্থীরা প্রচারণার একটি অন্যতম টার্গেট হিসেবে নিয়েছিলেন এবং যেখানে প্রার্থীরা নামাজ পড়েছেন সেখানকার যারা জমায়েতকৃত মুসল্লিরা ছিলেন তাদের সাথে কিন্তু কুশল বিনিময় থেকে শুরু করে নির্বাচনী ভোট প্রার্থনার যে সুযোগটি সেটি কিন্তু প্রার্থীরা হাতছাড়া করেননি এবং সেই জুমার নামাজের পর থেকে প্রার্থীদের ব্যস্ততা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন এলাকায় প্রার্থীরা একদম চষে বেড়াচ্ছেন, নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন অলিগলিতে গিয়ে ভোটারদের সাথে কথা বলছেন এবং একই সাথে তারা নিজেদের যে প্রতীক রয়েছে সেই প্রতীকের পক্ষে তারা ভোট চাইছেন। বিশেষ করে বিএনপি এবং জামায়াত প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু জুমার নামাজের পর থেকে মাঠে নেমে পড়েছেন এবং এলাকার সাধারণ মানুষের সাথে মিশে তারা তাদেরকে বোঝার চেষ্টা করছেন, তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন এবং সেই সমস্যার সমাধানে কিন্তু তারা জনগণকে আশ্বস্ত করছেন এবং সুযোগ চাইছেন। অর্থাৎ যদি তারা নির্বাচিত হওয়ার সুযোগ পান বা নির্বাচিত হন সেক্ষেত্রে এলাকাবাসীর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তারা কিন্তু সমাধান করবেন। চট্টগ্রামের যে 10 নম্বর আসন রয়েছে সেই 10 নম্বর আসনে আমরা রয়েছি এবং সেখানকার জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালি তিনি সন্ধ্যার জুমার নামাজের পর থেকেই এই এলাকায় গণসংযোগ করছেন, তার সাথে তার কর্মী সমর্থকরা রয়েছেন। এলাকাবাসীর সাথে কথা বলে তিনি এরই মধ্যে কিন্তু এখানকার যে রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলোর উন্নয়ন, সেগুলোর
কথা বলছেন এবং একই সাথে এখানকার বিশেষ করে চট্টগ্রাম নগরীতে কিন্তু খেলার মাঠ এবং সেই সাথে সুস্থ বিনোদন কেন্দ্রের সমস্যা অভাব রয়েছে রয়েছে। সেগুলো তারা সমস্যার সমাধানের কথা বলছেন এবং একই সাথে এখানকার বিশেষ করে চট্টগ্রাম নগরীতে কিন্তু খেলার মাঠ এবং সেই সাথে সুস্থ বিনোদন কেন্দ্রের অভাব রয়েছে, সেই সমস্যাগুলো তিনি সমাধানের আশ্বাস দিচ্ছেন এবং বিশেষ করে জামায়াতের যারা প্রার্থীরা রয়েছেন তারা নিজেদের প্রতীকে ভোট প্রার্থনার পাশাপাশি তারা কিন্তু গণভোটের পক্ষে অর্থাৎ গণভোটে প্রদান করার জন্য ভোট দেওয়ার জন্য কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন এবং বিশেষ করে শেষ মুহূর্তে এসে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী যারা রয়েছে তাদের সাথে সংলাপ, তাদের সমস্যাগুলো জানার মাধ্যমে কিন্তু বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু প্রার্থীরা একেবারে খুব ব্যস্ত সময় পার করছেন এই সময়টাতে এসে। মিম, চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন শোয়েব রহমান। নবম দিনে জমে উঠেছে প্রচারণা। ভোটারদের মন জয়ে মরিয়া সংসদ সদস্য প্রার্থীরা। পাড়া, মহল্লা, চায়ের আড্ডা কিংবা জনসমাগম পূর্ণ এলাকা সবখানি বইছে প্রতিশ্রুতির জোয়ার। বিস্তারিত প্রতিবেদনে। শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের ইপিজেড এলাকায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি তাদের পূর্ণ আস্থা আর সমর্থনের জায়গায় আছে। মানুষ যত তাড়াতাড়ি সম্ভব তারা তাদের নির্বাচিত সংসদ সরকার চায়, এর মাধ্যমে দেশের উত্তরণ ঘটাতে চায়, তারা তাদের মালিকানা ফিরে পেতে চায়। সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচার না হলে দেশ সহিংস হয়ে উঠতে পারে। নির্বাচন নিরপেক্ষ না হওয়ার সম্ভাবনাও থেকে যাবে। আমাদের জামায়াত ইসলামী যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচারাভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে। নিজ নির্বাচনী এলাকা পেকুয়ায় গণসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, ৭১-এ যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল তারাই নবরূপে ফিরে এসে নির্বাচনে দাঁড়িয়েছে। তাদের হাতে এদেশের সকল নাগরিক নিরাপদ কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। আপনাদের পূর্বপুরুষরা যারা এখনো জীবিত আছেন তারা জানে 1971 সালে যাদের হাতে তারা নির্যাতিত হয়েছিল, সেরকম একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল আজকে নবরূপে নির্বাচনে দাঁড়িয়েছে। তাদের হাতে এই দেশের সকল নাগরিক নিরাপদ কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম। অপরদিকে নির্বাচনী প্রচারণায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার 2 আসনের প্রার্থী হামিদুর রহমান আজাদ বলেন, দেশের মানুষ এখন অনেক সচেতন। আগের মতো হত্যাকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি করে ভোটারদের ভয় দেখিয়ে ভোটদানে বিরত রাখার দিন আর নেই। দেশের বিভিন্ন স্থানে আমরা সংঘাত সংঘর্ষের খবর পাচ্ছি, এটা খুবই দুঃখজনক এবং নির্বাচনের পরিবেশ যদি নিশ্চিত না হয় তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এজন্য নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে। সুনামগঞ্জে নির্বাচনী প্রচারণায় সুনামগঞ্জ 2 আসনের জামায়াত প্রার্থী আইনজীবী শিশির মনির বলেন, নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে দেশ জুড়ে অনাকাঙ্ক্ষিত যা কিছু ঘটছে তার ইতি টানা দরকার। এই ধরনের কর্মকাণ্ড ঠেকাতে সর্বক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর শক্ত অবস্থান প্রয়োজন বলে মনে করেন তিনি। আরেকজনকে অপ্রাসঙ্গিক ওয়েতে বাধা দেওয়ার তো কিছু নাই। যদি আমার কোনো বক্তব্য থাকে, আমারটাও আমি ক্রিয়েটিভ ওয়েতে মানুষের অ্যাটেনশন ড্র করার চেষ্টা করব। 5ই আগস্টের পরে রাজনীতিতে এই নতুনত্ব যদি না দেখানো যায় তাহলে সেই পুরনো কালচার আবার ফিরে আসবে। রাঙ্গুনিয়ায় গণমিছিল ও সমাবেশ করেছেন চট্টগ্রাম 7 আসনের বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিলেন, তাকে হত্যা করা হয়েছে, তার সাথে অন্যায় করা হয়েছে। নাটোরের আলাইপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে কর্মসংস্থান বৃদ্ধি, শিল্প, বাণিজ্য ও কৃষিকে গুরুত্ব দিয়ে 10 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নাটোর 2 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এখন হয়তোবা অনেক কিছু মেনে নিচ্ছি, অনেক হয়তো ন্যায় অন্যায়, কিন্তু ভারতের পর কোনো অন্যায়ের কাছে আমি মাথা নত।
পঞ্চগড়ে নিজ নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন সার্জিস আলম। এ সময় তিনি বলেন, যারা গত 1.5 বছরে মানুষের উপর জুলুম, দখল, মামলা দিয়ে হয়রানির মতো কাজ করেছে, তারা ক্ষমতা পেলে আরো বড় স্বৈরাচার হবে বলে মন্তব্য করেন তিনি। যারা এই 1.5 বছরে ক্ষমতা না উঠতে এলাকায় মানুষের উপর জুলুম করছে, হুমকি দিচ্ছে, চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ভয় দেখাইছে, এই লোক আগেকার মতোই আরেকটা স্বৈরাচার। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বিএনপি ঘোষিত ফ্যামিলি কার্ডকে এক ধরনের প্রতারণা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, জামায়াত নির্বাচিত হলে জনগণ একটি স্মার্ট কার্ড পাবে, যার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, TIN সহ আধুনিক নাগরিক সুবিধা পাওয়া যাবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন, চাঁপাইনবাবগঞ্জে আমরা নির্বাচিত হলে তারা নিরাপদে থাকবেন। নারায়ণগঞ্জে এক ছাত্র সমাবেশে সম্প্রতি 786 কোটি টাকা ব্যয়ে মন্ত্রীদের জন্য নতুন ভবন নির্মাণ প্রকল্পের সমালোচনা করেন নারায়ণগঞ্জ 5 আসনের 11 দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী ABM সিরাজুল মামুন। বলেন, বিলাসী রাজনীতি দিয়ে মানুষের সমস্যা সমাধান হবে না। বরিশাল 5 আসনে বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী মাটির ব্যাংকে নির্বাচনী তহবিল সংগ্রহ করেছেন। নির্বাচনের তহবিল সংগ্রহে কয়েকশো ছোট মাটির ব্যাংক তুলে দেওয়া হয়েছে বাসদের নেতাকর্মী ও সমর্থকদের হাতে। প্রত্যয় দাস, এখন। নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে উত্তেজনা সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ উঠেছে। আজ বিকাল 3:30টায় হাতিয়ার নলছিড়া ফেরিঘাটে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এতে এনসিপি ও জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি উদ্বোধন উপলক্ষে এনসিপি, জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা ঘাট এলাকায় জড়ো হলে ফেরি আনার পেছনে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের অবদান উল্লেখ করে স্লোগান দেয় এনসিপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতাকর্মীরা পাল্টা স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে পাল্টাপাল্টি স্লোগান থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষের পর বিএনপি সমর্থিত এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে মহড়া দেয় বলেও অভিযোগ রয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন 11 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। তিনি জানান, দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই হত্যা মামলার 3 আসামিকে ছেড়ে দেওয়ার ঘটনায় পলাতক আসামিদের আটক করেছে র্যাব 14। বিশেষ অভিযানে টাঙ্গাইল জেলা থেকে পলাতক 3 আসামিকে গ্রেপ্তার করা হয়। সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত 27 জানুয়ারি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জেল কর্তৃপক্ষের কতিপয় অসাধু সদস্যের সহায়তায় হত্যায় মামলার 3 আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আসামিরা হলেন আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা 3 জনই সহোদর ভাই এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার মধ্য তারাটির পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। গতরাতে টাঙ্গাইল জেলায় অভিযান পরিচালনা করে র্যাবের 2টি চৌকস দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত পলাতক বন্দীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। এদিকে কারা কর্তৃপক্ষ জানায়, প্রোডাকশন ওয়ারেন্টকে ভুলবশত জামিননামা হিসেবে ধরে নিয়ে 3 আসামিকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় ভুল মুক্তি হিসেবে উল্লেখ করে একজন ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তে 3 সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করছে। কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আপনারা কি চান বাংলাদেশ আবার ফেসিবাদের আমলে চলে যাক? তাহলে 5 তারিখের পট পরিবর্তন হওয়ার পরে যারা জুলাই মানে না, যারা সংস্কার মানে না, যারা চরিত্র পাল্টায়নি, তাদেরকে দিয়ে কি নতুন বাংলাদেশ গড়া সম্ভব? 13 তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য 18 কোটি মানুষ যে মুখিয়ে আছে, যারা এখনই ফেসিবাদের আচরণ করে চলছে জাতির সাথে, তাদেরকে দিয়ে কি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া যাবে? যাবে না। আপনারা মনে হয় একটু ভয় পাচ্ছেন না, আওয়াজ একটু ক্ষীণ কেন? ওদেরকে দিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন? ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদেরকে বেছে নিতে হবে।
এ সাহস আল্লাহর মেহরবানি জামাতে ইসলামের আছে। দফায় দফায় জামাতে ইসলামের নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে সাজানো সাক্ষী পাতানো আদালত দিয়ে হত্যা করা হয়েছে। জামাত কারো কাছে মাথা নত করে নাই, কারো দয়া অনুকম্পা কামনা করে নাই। হাজার কর্মী সহকর্মীকে হারিয়েছে, মাথা নত করে নাই। কোন চোখ রাঙ্গানিকে পরোয়া করে নাই, দেশ ছেড়েও পালায় নাই। ছিলাম, আলহামদুলিল্লাহ আছি, ইনশাআল্লাহ থাকবো। এ দেশ আমাদের ঠিকানা, আমাদের কোনো মামা খালুর দেশ নাই, বেগম পাড়া নাই। আমাদের পাড়া একটাই, এটি আমার গর্বের বাংলাদেশ। শুধু কি তাই, হাঁচি কাশি হলে ওই নেতারা দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য। দেশের প্রতি কোনো আস্থা নাই, অথচ তারাই একসময় কেউ না কেউ বাংলাদেশ শাসন করেছেন। তো সেই জায়গাটা করলেন না কেন? হাসি কাশির চিকিৎসার জন্য এখন বিদেশে যেতে হয় কেন? কেন এই দেশের উপরে আস্থা নাই? হ্যাঁ, এই দেশটা হচ্ছে আপনাদের টাকা মানানোর মেশিন। জনগণের টাকা হাতিয়ে নেবেন, লুণ্ঠন করবেন, ব্যাংক ডাকাতি করবেন, শেয়ার বাজার লুণ্ঠন করবেন, তারপরে সমস্ত টাকা বিদেশে পাচার করে দেবেন। নিজের কুমিল্লায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শেষ করছি এখন জনপদ, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/এখন.tv।